আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে হচ্ছে আমরা আমাদের বিজ্ঞানের ফিজিক্স পার্টের লাস্ট চ্যাপ্টারটা মহাকাশ ও উপগ্রহ চ্যাপ্টারটা পড়ব। তো চলো আমরা শুরু করি। এই চ্যাপ্টারটা খুবই ইজি। এই চ্যাপ্টারটা হচ্ছে তোমরা মেইনলি অনেক কিছুই ছোটোবেলা থেকে জেনে আসছো। আমরা মহাকাশ, তারপর হচ্ছে মহাবিশ্বে কী কী উপাদান থাকে, আমাদের সৌরজগৎ, গ্যালাক্সি, এইসব জিনিসগুলো নিয়ে পড়াশোনা করব। তারপর শেষের পার্টে হচ্ছে আমরা আমাদের উপগ্রহ, একে তো আমাদের প্রাকৃতিক উপগ্রহ আছে চাঁদ, আর আমরা অনেক স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ পাঠাই, সেগুলো নিয়ে আমরা হালকা পড়াশোনা করব। আর উপগ্রহগুলোর ব্যবহার কি, চলো আমরা শুরু করি। দেখো এটাই বলা আছে, আমরা হচ্ছে মহাকাশ কি জানবো, মহাবিশ্ব কি জানবো, আর তারপর আমরা হচ্ছে প্রাকৃতিক গ্রহ উপগ্রহ জানবো, আর শেষে আরেকটা লেকচার আমরা হচ্ছে কৃত্রিম উপগ্রহ নিয়ে পড়াশোনা করব। প্রথমেই দেখো মহাকাশ কি জিনিস। মহাকাশ বলতে আমরা নর্মালি কি জানি, মনে করো আমরা মহাকাশ বলতে জানি পৃথিবীর বাইরে যা আছে সেটাই হচ্ছে মহাকাশ, বাট অ্যাকচুয়ালি সেটা কিনা আমাদের একটু দেখতে হবে। দেখো প্রথমেই বলা হয়েছে যে আমাদের মাথার উপরে রয়েছে অনন্ত আকাশ, সীমাহীন ফাঁকা জায়গা বা মহাকাশ। তার মানে মহাকাশ কথাটার মিনিং কি? সীমাহীন ফাঁকা জায়গা। এই জিনিসটা আমাদের মাথায় রাখা লাগবে। অর্থাৎ আমরা কোথাও যদি কোনো বস্তু থাকে সেটাকে কিন্তু মহাকাশ বলতে পারবো না। অর্থাৎ আমরা নর্মালি মনে করি কি পৃথিবীর বাইরে যা আছে তাই মহাকাশ, বাট অ্যাকচুয়ালি না। পৃথিবীর বাইরে তো সূর্যও আছে, সূর্য কি মহাকাশের অংশ? না। মহাকাশ মানে হচ্ছে ফাঁকা জায়গা। তার মানে আমরা হচ্ছে যেখানে ফাঁকা জায়গা দেখব সেটা হচ্ছে মহাকাশ। অর্থাৎ আমরা মনে করো এটা হচ্ছে আমাদের একটা নক্ষত্র, ধরো এটা সূর্য, আর মনে করো তার থেকে কোটি কোটি কিলোমিটার দূরে আরেকটা সূর্য, আরেকটা তারা আছে বা আরেকটা নক্ষত্র আছে। তাহলে এদের মাঝে যেই ফাঁকা জায়গা সেইটাকে আমরা বলতে পারি মহাকাশ। কিন্তু আমরা কিন্তু এই সূর্যটা যেখানে আছে সূর্যটাকে মহাকাশের অংশ বলতে পারবো না। আশা করি তোমরা মহাকাশ কি এবং মহাবিশ্বের মধ্যে তফাৎটা কি বুঝছো। তার মানে মহাবিশ্ব কি জিনিস হবে? মহাবিশ্ব হবে এই ফাঁকা জায়গা, সকল বস্তু, সব কিছুর সাম আপ। তার মানে মহাকাশ হইল মহাবিশ্বের এমন একটা অংশ যেটা হচ্ছে ফাঁকা। আর মহাবিশ্ব কি? ফাঁকা জায়গা সহ সকল বস্তু সহ সব। আচ্ছা চলো আমরা এখন দেখি। দেখো আমাদের মাথার উপর রয়েছে অনন্ত আকাশ, সীমাহীন ফাঁকা জায়গা বা মহাকাশ। মানে ফাঁকা জায়গা মানেই মহাকাশ, আমাদের এটা মাথায় রাখা লাগবে। সূর্য, চাঁদ, গ্রহ, তারা, মহাকাশ, ছায়াপথ, গ্যালাক্সি ইত্যাদি দেখা সব কিছু নিয়ে মহাবিশ্ব। তার মানে মহাবিশ্বের মধ্যে কি আছে দেখো, সূর্য তার মানে নক্ষত্র, চাঁদ তার মানে উপগ্রহ, গ্রহ, তারা কি? তারাও এক প্রকার নক্ষত্রই। সূর্য, তারা এরা হচ্ছে নক্ষত্র। তারপর দেখো মহাকাশ, ছায়াপথ মানে কি? ছায়াপথ মানে এই যে আমাদের গ্যালাক্সি আছে, ছায়াপথ আছে, সবগুলো মিলেই কি মহাবিশ্ব। তার মানে দেখো আমাদের এই যে গ্রহ, উপগ্রহ, নক্ষত্র, ছায়াপথ, গ্যালাক্সি, মহাকাশ সব কিছু মিলে হচ্ছে মহাবিশ্ব। তার মানে মহাকাশটা কি? মহাবিশ্বের একটা উপাদান। তার মানে মহাকাশ হচ্ছে মহাবিশ্বের উপাদান। আমাদের সবচেয়ে বেশি যেই মিস্টেকটা হয়, আমরা মহাকাশ আর মহাবিশ্ব দুইটাকে সিমিলার মনে করি, বাট অ্যাকচুয়ালি সিমিলার না। মহাবিশ্বের যত ফাঁকা জায়গা সব হচ্ছে মহাকাশ, আর মহাবিশ্বের যে সকল জায়গায় পদার্থ আছে, অর্থাৎ গ্রহ আছে, উপগ্রহ আছে, নক্ষত্র আছে, সেগুলা কি মহাবিশ্বের অংশ, কিন্তু মহাকাশের অংশ না। আমরা আশা করি এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে। তাহলে আমরা জানি মহাবিশ্বের উপাদান কি? মহাকাশ, গ্রহ, নক্ষত্র, উপগ্রহ, গ্যালাক্সি, ছায়াপথ ইত্যাদি সকল জিনিস। আরও অনেক ছোট ছোট জিনিস আছে যেগুলো আমাদের উল্লেখযোগ্য না বা খুব বেশি ইম্পর্টেন্ট না, বাট আমাদের এই কয়েকটা জিনিস জানলেই হবে। অর্থাৎ মহাকাশ আর মহাবিশ্ব সেম না, এটা হচ্ছে আমাদের মেইন পয়েন্ট। তারপর দেখো মহাবিশ্বের সকল কিছুকে বলা হয় নভমণ্ডলীয় বস্তু। এটা কিন্তু পরীক্ষায় সংজ্ঞা আসবে, অবশ্যই তোমরা কেয়ারফুল থাকবা। নভমণ্ডলীয় বস্তু কি? মহাবিশ্বের সকল কিছুকে বলা হয় নভমণ্ডলীয় বস্তু। তারপর দেখো এতক্ষণ আমরা যেটা আলোচনা করতেছিলাম সেটাই, মহাকাশ বলতে পদার্থের অনুপস্থিতি বোঝায়। তার মানে কি? এর দ্বারা ফাঁকা জায়গা বোঝায় যেখান দিয়ে
পৃথিবী, চাঁদ, সূর্য তারা চলাচল করে। কারণ আমরা জানি কি, ধরো এটা যদি আমাদের সূর্য হয়, সূর্যের চারপাশে যে কক্ষপথ, এখানে আমাদের পৃথিবী ধরো মুভ করতেছে, এইখানে তো পৃথিবী আছে, তার মানে এইগুলা কি মহাকাশের অংশ। এই মহাকাশের ফাঁকা জায়গা ধরেই কি পৃথিবী মুভ করে, আবার সূর্যও ওই মহাকাশের ফাঁকা জায়গাতেই মুভ করে। তাহলে আশা করি আমরা বুঝতে পারছি যে মহাকাশ আর মহাবিশ্বের মধ্যে বেসিক তফাৎটা কোথায়, এটা কিন্তু আমাদের কাজে লাগবে কনসেপ্ট বিল্ড আপের জন্য। চলো আমরা এখন একটু সামনে যাই। দেখো আমরা এতক্ষণ যেটা আলোচনা করতেছিলাম ওইটাই আসছে আবার। নভমণ্ডলীয় বস্তু কি জিনিস? মহাবিশ্বের সকল কিছুকে নভমণ্ডলীয় বস্তু বলে। সংজ্ঞাটা লাগবে। মহাকাশ কি জিনিস? গ্রহ, নক্ষত্র, ছায়াপথ, গ্যালাক্সি ইত্যাদির মাঝখানে যে খালি জায়গা বা ফাঁকা জায়গা তাকে মহাকাশ বলে। অর্থাৎ মহাবিশ্বের মধ্যে সকল প্রকার ফাঁকা জায়গাকে আমরা বলবো মহাকাশ বা মহাশূন্য। ঠিক আছে, মহাকাশের আরেকটা সিমিলার মিনিং হচ্ছে মহাশূন্য। তাহলে মহাকাশের সংজ্ঞাটা আমরা আসলে কি লিখব? আমাদের গ্রহ, নক্ষত্র, উপগ্রহ, গ্যালাক্সি সব কিছু যে জায়গায় মুভ করে, যেই ফাঁকা জায়গায় মুভ করে, অর্থাৎ ফাঁকা জায়গা টার্মটা থাকতেই হবে আমাদের সংজ্ঞাতে। ফাঁকা জায়গা বা খালি জায়গায় মুভ করে তাকে বলা হয় মহাকাশ। ওকে, চলো আমরা এখন একটু সামনে যাই। এখন আমরা পড়ব যে এই মহাকাশের শুরু কিভাবে হইল। মহাকাশের শুরুটা কিভাবে হইল এটা অবশ্যই আমাদের জানা দরকার। চলো আমরা এখন একটু পড়াশোনা করি। আমরা জানি আমরা যদি পৃথিবীর দিকে তাকাই, পৃথিবীর কি একটা মহাকর্ষ বল দেয় না সে সকল কিছুকে? আমরা মহাকর্ষ ও অভিকর্ষ চ্যাপ্টারে পড়ছি। পৃথিবীর যেহেতু একটা ভর আছে, পৃথিবী যেহেতু একটা বস্তু, সে সকল কিছুকে নিজের দিকে আকর্ষণ করে। এজন্যই আমরা জানি যে পৃথিবীর কাছাকাছি কি ট্রপোস্ফিয়ার থাকে বা বেশি ঘন অঞ্চল থাকে। এই যে এইদিকে কি হয়, ট্রপোস্ফিয়ার, তোমাদের এটা আলোচনা করছিলাম। ট্রপোস্ফিয়ার থাকে যেখানে কি বায়ু বেশি ঘন থাকে। তারপর উপরে থাকে কি স্ট্রাটোস্ফিয়ার। স্ট্রাটোস্ফিয়ারে কি হয়, বায়ু একটু কম ঘন থাকে ট্রপোস্ফিয়ারের চেয়ে। আর স্ট্রাটোস্ফিয়ারে খুবই গুরুত্বপূর্ণ একটা গ্যাস ছিল ওজোন, যেটা কি করতো আমাদের ইউভি রে থেকে বাঁচাতো। ইউভি রে মানে কি অতি বেগুনি বা আলট্রা ভায়োলেট রে। তাহলে আমাদের এই যে দেখো পৃথিবীর কাছাকাছি আমরা দেখতেছি কি বায়ু বেশি ঘন বা ট্রপোস্ফিয়ার আছে, আর তার থেকে আমি যখন উপরে যাচ্ছি তখন কি বায়ু একটু কম ঘন বা হালকা, সেখানে কি স্ট্রাটোস্ফিয়ার পাই। স্ট্রাটোস্ফিয়ারে আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ গ্যাস পাই, ওজোন গ্যাস। ওজোন গ্যাস কি করে, আমাদের ইউভি রে থেকে রক্ষা করে বা অতিবেগুনি রশ্মি থেকে রক্ষা করে। তাহলে চলো আমরা একটু পড়াশোনা করি। আমরা দেখছি এই যে বায়ুমণ্ডলটা কেন পৃথিবীর সাথে থাকে, মাধ্যাকর্ষণ বলের প্রভাবে। মাধ্যাকর্ষণ বল মানে কি অভিকর্ষ বল। পৃথিবীর বায়ুমণ্ডল পৃথিবীর সাথে মাধ্যাকর্ষণ বলের সাহায্যে আটকে আছে। কোন বলের সাহায্যে আটকে আছে এটা কিন্তু পরীক্ষায় আসবে। মাধ্যাকর্ষণ বলের সাহায্যে আটকে আছে। এজন্য পৃথিবীর সাথে সাথে বায়ুমণ্ডলও মহাকাশে সূর্যের চারপাশে ঘুরছে। তার মানে কি শুধু কি এমন হয় যে পৃথিবীটা সূর্যের চারদিকে ঘুরে বায়ুমণ্ডলটা এখানে থাইকা যায়? না, পৃথিবী যখন ঘুরে সে বায়ুমণ্ডলটাকেও টেনে তার সাথে নিয়ে যায়। বায়ুমণ্ডল দূরে যাইতে পারে না, বায়ুমণ্ডল নিজে একলা থাইকা যাইতেও পারে না, পৃথিবীর সাথে সাথেই সে মুভ করে। তাহলে আমরা এই যে বায়ুমণ্ডল এটাকে পৃথিবীরই একটা অংশ বলতে পারি না? অবশ্যই আমরা বলতে পারি, কারণ বায়ুমণ্ডল অ্যাকচুয়ালি পৃথিবীরই একটা অংশ। এজন্য বায়ুমণ্ডলকে মহাকাশের অংশ বিবেচনা করা হয় না, পৃথিবীর অংশ বিবেচনা করা হয়। দেখছো কি চমৎকার একটা জিনিস। আমাদের বায়ুমণ্ডল ফাঁকা জায়গা হওয়া সত্ত্বেও সেটাকে আমরা কি মহাকাশের অংশ বিবেচনা করতেছি না, কারণ পুরো পৃথিবীর সলিড অংশটুকুর সাথে, তার মানে আমাদের কঠিনটার সাথে কি বায়ুমণ্ডলটাও মুভ করতেছে। এজন্য আমরা এটাকে পৃথিবীর অংশ বিবেচনা করব। তোমাদের কিন্তু কোয়েশ্চেন আসবে, আমরা কেন বায়ুমণ্ডলকে মহাকাশের অংশ বিবেচনা করি না, ব্যাখ্যা করো। বি নাম্বার কোয়েশ্চেন সিকিউ এর। ঠিক আছে, কোয়েশ্চেনটা কি, বায়ুমণ্ডলকে কেন মহাকাশের অংশ বিবেচনা করা হয় না,
পৃথিবীর অংশ বিবেচনা করা হয় কেন? একটু লিখে দিই। বায়ুমণ্ডলকে মহাকাশের অংশ বিবেচনা না করে আচ্ছা, এটা আমাদের কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস, ঠিক আছে? এটা আমাদের পরীক্ষায় কিন্তু আসবে, এটা আমাদের অবশ্যই পারতে হবে। আচ্ছা, তারপর দেখো, আমরা অলরেডি কিন্তু একটু আগেই পড়ে আসছি যে আমাদের পৃথিবীর পাশে যেই বা একদম ভূপৃষ্ঠের সাথে লেগে থাকে যেই বায়ুমণ্ডলের অংশটা বা ট্রপোস্ফিয়ার, সেখানে কি হয়, বায়ুমণ্ডল বেশি ঘন হয়। বায়ুমণ্ডল অধিক ঘন, অধিক ঘন। তোমরা কোয়েশ্চেন করতে পারো, ভাইয়া কেন এখানে ঘন হবে? আমরা কিন্তু মহাকর্ষ চ্যাপ্টারে পড়ে আসছি, কোনো বস্তু থেকে দূরত্ব যত বাড়ে ফোর্স কি তত কমে যায় বা বল তত কমে যায়। তাহলে দেখো, যত দূরে যাব আমার বল তত কমবে, বল কমলে কি সে দূরে সহজে আকর্ষণ কাটায় চলে যাবে, কিন্তু কাছাকাছি যেই গ্যাসগুলো আছে সেগুলো কি সহজে আকর্ষণ কাটায় যেতে পারবে না, কারণ কি ফোর্স বেশি, এজন্য এখানে বেশি ঘন হয়। তাহলে আমরা কি দেখব, পৃথিবী পৃষ্ঠ থেকে যত দূরত্ব বাড়তে থাকে বায়ুমণ্ডল তত হালকা হতে থাকে। খুবই ইম্পর্ট্যান্ট জিনিস এটা, কিন্তু এমসিকিউতে তারপর হচ্ছে সিকিউ এর বি নাম্বারে দেয় যে পৃথিবী থেকে দূরত্ব যত বাড়ে বায়ুমণ্ডল কেন হালকা হয়, এটাও কিন্তু কোয়েশ্চেন আসার মতো। তারপর দেখো, অধিকাংশ বিজ্ঞানীর মতে পৃথিবী থেকে 160 কিলোমিটার পর্যন্ত বায়ুমণ্ডল বিস্তৃত, অর্থাৎ কি পৃথিবী পৃষ্ঠ থেকে তারা 160 কিলোমিটারকে পৃথিবীর অংশ চিন্তা করে, তারপর বাকিটাকে কি মহাশূন্য চিন্তা করে। তার মানে আমরা ভূপৃষ্ঠ থেকে 160 কিলোমিটারকে আমাদের পৃথিবীর অংশ চিন্তা করতে পারি, তারপরের জিনিসগুলা কি মহাশূন্যের অংশ। ইম্পর্টেন্ট এমসিকিউ, 160 কিলোমিটার। চলো আমরা এখন সামনে যাই। খুবই সহজ সহজ কিছু বহু নির্বাচনী প্রশ্ন আছে, দেখো আমরা সলভ করি। মহাবিশ্বের সকল কিছুকে কি বলা হয়? অলরেডি আমরা এটা পড়ে আসছি, নবমণ্ডলীয় বস্তু, এটাই কারোই কোনো কনফিউশন হওয়ার কথা না। তারপর দেখো, পৃথিবী থেকে যত দূরত্ব বাড়ে বায়ুমণ্ডল তত কি হয়, হালকা হয়। অলরেডি আমরা দেখছি, দেখো পৃথিবী থেকে যত দূরত্ব বাড়ে বায়ুমণ্ডল তত হালকা হয়, কারণ কি আমরা যত দূরত্ব যাই আকর্ষণ বল তত কম হয়, কারণ আমরা জানি কি এফ সমানুপাতিক 1/r²। দূরত্বের সাথে কি হয়, আমাদের মহাকর্ষ চ্যাপ্টারে ছিল এফ সমানুপাতিক 1/r²। তার মানে দূরত্বের সাথে কি ব্যস্তানুপাতে কিন্তু চেঞ্জ হয়। এই জন্য আমাদের মনে রাখতে হবে, দূরত্ব বাড়লে আকর্ষণ বল কমে, আকর্ষণ বল কমলে হালকা হয়ে যায়, কারণ সে কি আটকায় রাখতে পারে না তার কাছে। তুমি চিন্তা করো, তোমার কাছে একজন মানুষ আছে, তাকে তুমি যত সহজে তোমার কাছে আটকায় রাখতে পারবা, একজন দূরে আছে তাকে কি তুমি আটকায় রাখতে পারবা? অবশ্যই পারবা না। তাহলে এটার আনসার হবে কি, যত দূরত্ব পারে বায়ুমণ্ডল তত হালকা হয়। তারপর দেখো, খুবই সুন্দর একটা কোয়েশ্চেন আমাদের বলছে যে এটা হচ্ছে পৃথিবী, কিউ হচ্ছে একদম পৃথিবীর উপরের একটা জিনিস, পৃথিবীর উপরে, আর হচ্ছে একটু দূরত্বে, আর পি হচ্ছে বায়ুমণ্ডলের শেষ সীমা। দেখো এটাকে লিখছে বায়ুমণ্ডল, তার মানে এই পি বিন্দুর উচ্চতা কত? এখান থেকে কিন্তু আমরা একটা এমসিকিউ পাইতে পারি, পি বিন্দুর উচ্চতা হবে 160 কিলোমিটার। কারণ আমরা অলরেডি দেখে আসছিলাম বায়ুমণ্ডলের, আমরা বিজ্ঞানীরা বায়ুমণ্ডলের শেষ সীমা ধরে নেয় কোথায়, 160 কিলোমিটার উপরে। এটাও কিন্তু এমসিকিউ দিতে পারতো যে পি বিন্দুর উচ্চতা কত, 160 কিলোমিটার। এখন আমাদের বলছে উদ্দীপকের কোন অংশে বায়ুমণ্ডলের ঘনত্ব বেশি। তোমরা চোখ বন্ধ করেই বলতে পারার কথা যে ভাইয়া
পৃথিবী পৃষ্ঠের উপরে যেই বিন্দুটা, সেখানেই তো বায়ুমণ্ডল সবচেয়ে বেশি ঘন হবে, কারণ পিতে আমরা জানি কি বায়ুমণ্ডল অনেক হালকা হয়ে যায়। আরে কি পি এর চেয়ে ঘন, কিউ এর চেয়ে হালকা, তাহলে কিউতে হবে সবচেয়ে বেশি ঘন। এটাতে কারোই কোনো ডাউট থাকার কথা না। চলো আমরা এখন সামনে আগাই। এখন আমরা পড়ব মহাবিশ্ব নিয়ে। এতক্ষণ তো আমরা কি নিয়ে আলোচনা করলাম? মহাকাশ নিয়ে আলোচনা করছি, মেইনলি মহাকাশ নিয়ে আলোচনা করছি, আর ছোটোখাটো আমরা বায়ুমণ্ডল নিয়ে হালকা আলোচনা করছি। এখন আমরা মহাবিশ্ব নিয়ে পড়াশোনা করব। চলো আমরা মহাবিশ্ব কি জিনিস দেখি। আমরা জানি মহাবিশ্বটা কিভাবে গঠিত হয়। মহাকাশে পুরা ফাঁকা জায়গার মধ্যে বিভিন্ন জায়গায় ছোট ছোট কিছু বস্তু আছে, তারপর আবার মনে করো নক্ষত্র আছে, গ্যালাক্সি আছে। আমরা জানি মহাবিশ্বের বেশিরভাগ জায়গায় ফাঁকা, তার মানে মহাকাশটাই আছে সবচেয়ে বেশি, মহাকাশটাই আছে সবচেয়ে বেশি। আর হচ্ছে গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি এগুলা তার তুলনায় খুবই নগণ্য জায়গায় আছে। তাহলে দেখো মহাবিশ্বের সকল কিছুই মহাকাশ নামক সীমাহীন ফাঁকা জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। মহাবিশ্বের কোনো কোনো অংশে এসব বস্তু বা পদার্থের উপস্থিতি অন্য অংশের চেয়ে বেশি। যেসব অংশে পদার্থ বা বস্তু বেশি ঘনীভূত হয়ে আছে তাদের গ্যালাক্সি বা নক্ষত্র জগৎ বলে। আসো তোমাদের এটা একটু বুঝাই দিই। ধরো এটা হচ্ছে মহাবিশ্ব, ধরো, কারণ আমরা মহাবিশ্বকে কিন্তু বাউন্ডারিতে আটকাইতে পারি না, মহাবিশ্ব কিন্তু কন্টিনিউয়াসলি বড় হইতে থাকে। আমরা বুঝার সুবিধার্থে ধরলাম। এখন চিন্তা করো, আমরা জানি কি মহাবিশ্বের মধ্যে বেশিরভাগ জায়গায় হয় ফাঁকা, তার মানে বেশিরভাগ জায়গায় ফাঁকা, অল্প জায়গায় কম কম বস্তু থাকে। ধরো এখানে একটা দুইটা তিনটা চারটা বস্তু আছে, এখানে একটা দুইটা তিনটা, এখানে এরকম চারটা পাঁচটা। কিন্তু আমরা দেখব যে কিছু কিছু জায়গায় বস্তু অনেক বেশি ঘনীভূত হয়। অর্থাৎ মনে করো এখানে অল্প জায়গার মধ্যে প্রায় ধরো 1 কোটি বস্তু আছে এরকম। আবার এইখানে ধরো আমরা দেখলাম অল্প জায়গার মধ্যে 1 কোটি বস্তু আছে, আবার এখানে আমরা দেখলাম অল্প জায়গায় 1 কোটি বস্তু আছে। এরকম খুব ছোট ছোট জায়গায় আমরা দেখব যে খুব অল্প দূরত্বের মধ্যে ছোট জায়গায় অনেক বেশি বস্তু ঘনীভূত। তার মানে নর্মালি যদি আমরা দেখি যে প্রায় মনে করো 1 কোটি কিলোমিটারে একটা দুইটা বস্তু আছে, ওইখানে আমরা দেখলাম যে 1 কোটি কিলোমিটারে প্রায় 100-200 বস্তু আছে। তার মানে কি বেশি ঘন। এটা আমরা শুধু বোঝার সুবিধার্থে বললাম। তাহলে এই যে দেখো এইখানে বেশি ঘন, এইখানে বেশি ঘন, এখানে বেশি ঘন, এখানে বেশি ঘন, এই যে যেখানে বেশি ঘন জায়গা সৃষ্টি হচ্ছে সেগুলাকে কি বলে? গ্যালাক্সি বলে। এই যে দেখো গ্যালাক্সির আরেকটা নাম কি? নক্ষত্র জগৎ। তাহলে আমরা দেখতেছি কি মহাবিশ্বের কোনো কোনো অংশে বস্তুর উপস্থিতি অন্য অংশের চেয়ে বেশি। এই যে আমরা দেখলাম এইসব জায়গায় মনে করো অল্প, এই জায়গাগুলোতে বেশি। এই যে যেসব অংশে পদার্থ বেশি ঘনীভূত আছে, ঘনীভূত মানে কি, মানে ঘন ঘন হয়ে আছে আর কি, ঘনীভূত হয়ে আছে, তাদের গ্যালাক্সি বা নক্ষত্র জগৎ বলে। এটা কিন্তু জ্ঞানমূলক প্রশ্ন আসবে এটার থেকে, তার মানে সিকিউ এর এ নং, যে গ্যালাক্সি কাকে বলে। আমাদের কি লিখতে হবে? গ্যালাক্সি কাকে বলে? মহাবিশ্বের যে সকল জায়গায় বস্তু বেশি ঘনীভূত হয়েছে তাদেরকে বলে গ্যালাক্সি বা নক্ষত্র জগৎ। ওকে, তাহলে আমরা গ্যালাক্সিতে এখন কি থাকে? আমরা তো জানলাম বস্তু ঘনীভূত হয়েছে, এখন আমরা এই গ্যালাক্সিতে কি থাকে এটা জানতে চাচ্ছি। গ্যালাক্সিতে থাকে হচ্ছে নক্ষত্র, ঠিক আছে? গ্যালাক্সিতে থাকে নক্ষত্র। এখন আমরা তো জানি প্রত্যেকটা নক্ষত্রের বাইরে কিছু কি গ্রহ আছে, আবার গ্রহের বাইরে উপগ্রহ আছে। তার মানে গ্রহ ও নক্ষত্রের বৃহৎ দলই হইল গ্যালাক্সি। তার মানে আমার নক্ষত্রের বাইরে গ্রহ থাকে না, তাহলে গ্রহ ও নক্ষত্রের বিশাল সমাবেশকেই কি বলে? গ্যালাক্সি। তার মানে ধরো আমাদের এটা হচ্ছে একটা নক্ষত্র, এর বাইরে ধরো এরকম 10টা গ্রহ আছে, আবার এখানে এরকম আরেকটা নক্ষত্র, তার বাইরে ধরো 5টা গ্রহ আছে, আরেকটা নক্ষত্রের বাইরে ধরো 50টা গ্রহ আছে। এরকম কোটি কোটি নক্ষত্র মিলে কি হয়? গ্যালাক্সি হয়। তার মানে গ্যালাক্সির সংজ্ঞাটা কি? গ্যালাক্সি মেইনলি হচ্ছে নক্ষত্রের বৃহৎ দল। আর নক্ষত্রের বাইরে বাই ডিফল্ট গ্রহ থাকে, সবার না থাকলেও ম্যাক্সিমামেরই থাকে। তাহলে গ্যালাক্সির মেইনলি আমরা কিভাবে বুঝবো? গ্যালাক্সি জিনিসটা হচ্ছে নক্ষত্রের বৃহৎ সমাবেশ, অথবা আমরা আরো সহজ করে লিখতে চাইলে
কোটি কোটি নক্ষত্র মিলে যে সমাবেশ তৈরি করে তাকে গ্যালাক্সি বলে। গ্যালাক্সির বাংলা নাম কি? নক্ষত্র জগৎ। এই যে নাম থেকেই বোঝা যাচ্ছে যে নক্ষত্রের একটা জগৎ পাবো আমরা। ওকে, আর নক্ষত্র যেখানে থাকবে ওইখানে তো গ্রহ থাকবেই, গ্রহ যেখানে থাকবে সেখানে তো উপগ্রহ থাকবেই। তাহলে আমরা বলতে পারি গ্রহ নক্ষত্র উপগ্রহের বৃহৎ দলকে গ্যালাক্সি বলে। এটাও ওকে। আমাদের গ্যালাক্সির নাম কি? খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। আমাদের গ্যালাক্সির নাম হইল মিল্কি ওয়ে বা আকাশগঙ্গা। আমাদের গ্যালাক্সির নাম কি? মানে আমাদের সূর্য, মানে আমাদের সৌরজগৎ কোন গ্যালাক্সিতে আছে? মিল্কি ওয়ে বা আকাশগঙ্গা গ্যালাক্সিতে। তাহলে পৃথিবী, কারণ সৌরজগৎ যেখানে পৃথিবীও তো সেখানেই, পৃথিবী হচ্ছে মিল্কি ওয়ে বা আকাশগঙ্গা নামক গ্যালাক্সিতে অবস্থিত। এটা কিন্তু এমসিকিউতে আসবে। এরকম কোটি কোটি গ্যালাক্সি রয়েছে মহাবিশ্ব। তার মানে জিনিসটা আমি একটু সামারি করি তোমাদের। ধরো এই পুরাটা হচ্ছে মহাবিশ্ব, এই মহাবিশ্বের মধ্যে এরকম কোটি কোটি গ্যালাক্সি আছে। আবার গ্যালাক্সির ভিতরে কি কোটি কোটি নক্ষত্র আছে। আর নক্ষত্রের বাইরে তো গ্রহ আছেই, আবার গ্রহের সাথে উপগ্রহ আছে। তার মানে সবচেয়ে বেশি আছে কি? উপগ্রহ। তারপর আছে হচ্ছে গ্রহ, তারপর নক্ষত্র, তারপর গ্যালাক্সি। কারণ প্রত্যেকটা গ্যালাক্সির মধ্যেই তো নক্ষত্র আছে অনেক। আবার প্রত্যেকটা নক্ষত্রের মধ্যেই তো আবার তোমার হচ্ছে নক্ষত্রের মধ্যেই তো না, নক্ষত্রের বাইরে নক্ষত্রকে আবর্তন করে ঘুরে গ্রহ আছে। আবার গ্রহের সাথে উপগ্রহ আছে। তাহলে আমরা জিনিসগুলো আশা করি বুঝতে পারছি। তাহলে আমাদের পৃথিবী কিসের অংশ? মিল্কি ওয়ে বা আকাশগঙ্গা। চলো আমরা এখন একটু সামনে যাই। এখন আমরা পড়ব এই যে আমাদের মহাবিশ্ব, মহাবিশ্বের বিশালতাটা কীরকম, মানে মহাবিশ্ব অ্যাকচুয়ালি কত বড়। আমরা যতটা বড় দেখলাম বা এতক্ষণ পড়ে তো মনে হইলো যে প্রচুর বড়, কারণ কোটি কোটি গ্যালাক্সি আছে। আমাদের সৌরজগতই তো কত বড়, তার বাইরে এরকম কোটি কোটি সৌরজগৎ মিলে একটা গ্যালাক্সি, এরকম কোটি কোটি গ্যালাক্সি মিলে পরে আবার মহাবিশ্ব হয়। চলো আমরা এখন একটু দেখি। মহাকাশের সীমাহীনতার তুলনায় গ্যালাক্সির নক্ষত্রগুলোকে খুব কাছাকাছি মনে হলেও তার মানে আমাদের মনে হইতে পারে যে এই একই গ্যালাক্সির মধ্যে, ধরো এই একটা নক্ষত্র, এই একটা নক্ষত্র, মনে হইতে পারে যে মহাবিশ্ব তো অনেক বড়, তাহলে মনে হয় এই দুইটা নক্ষত্র অনেক কাছাকাছি। বাট অ্যাকচুয়ালি না। চলো আমরা দেখি অ্যাকচুয়ালি না কিনা। কারণ আমরা জানি আলো সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার যায়। এটা কিন্তু পরীক্ষাতে আসবে। আলো কত যায়? 3 লক্ষ কিলোমিটার। আলোর বেগ, আলোর বেগ কত হয়? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এটাকে যদি প্রতি সেকেন্ডে কিলোমিটারে নাও তাহলে বাবা 3 × 10⁵ কিলোমিটার পার সেকেন্ড। 3 × 10⁵ মানে 3 লক্ষ। এই টার্মটা মনে রাখা লাগবে। পরীক্ষায় দেখবা 3 লক্ষ মিটার দেয়া থাকলে কিন্তু দাগানো যাবে না, 3 লক্ষ কিলোমিটারই আমরা দাগাবো। তারপর দেখো, আমরা জানি কি আলো 1 সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার যায়। এখন পৃথিবী আর সূর্যের মাঝে দূরত্ব হইল 15 কোটি কিলোমিটার। চিন্তা করে দেখতে পারো, 15 কোটি কিলোমিটার। তাও আবার কি পৃথিবী থেকে সূর্য। তাহলে একটা সূর্য থেকে তার পাশের নক্ষত্রের কত দূর? তাহলে এই যে 15 কোটি কিলোমিটার, এটা আসতে আমাদের কত টাইম লাগে? আলোর আসতে টাইম লাগে 8 মিনিট 20 সেকেন্ড। 8 মিনিট 20 সেকেন্ড টাইম লাগে যদি সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে চায়। এটা আমরা চলো একটু ম্যাথমেটিক্যালি বের করি। আমরা দেখলাম আলো 1 সেকেন্ডে আসে কত? আলো 3 × 10⁵ কিলোমিটার যায় 1 সেকেন্ডে। আমরা চাচ্ছি 15 কোটি কিলোমিটার কখন যাবে। আমরা ঐকিক নিয়ম করলে, সুতরাং 1 কিলোমিটার যায় 1/3 × 10⁵ সেকেন্ডে। তাহলে আমরা এখন বের করতে চাই কত? 15 কোটি। 15 কোটি 15 কোটি কিলোমিটার যায় 15 কোটি বাই 3 × 10⁵ সেকেন্ডে। 15 কোটিকে আমরা যদি সংখ্যায় লিখি কিভাবে লিখব? আমরা ক্রস চেক করে নিব। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ,
নিযুত, তার মানে দুইটা শূন্য দেয়া লাগবে। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, তারপরের অঙ্ক। তাহলে আমরা এটাকে লিখব 3 × 10⁵ সেকেন্ডে। এটা যদি আমরা ক্যালকুলেট করি, আসো ক্যালকুলেট করে দেখি। 15, তারপর 1 2 3 4 5 6 7, অ্যান্সার আসলো 500 সেকেন্ড। 500 সেকেন্ডে চিন্তা করো, আমরা জানি 60 সেকেন্ডে হয় 1 মিনিট, তাহলে 500 সেকেন্ডে কি হবে? আমরা এটা একটু উপরে লিখি। 500 সেকেন্ডে দেখো, 60 সেকেন্ডে যেহেতু 1 মিনিট, তাহলে 8 মিনিটে হবে 480 সেকেন্ড। তাহলে আমরা এটাকে লিখতে পারি 8 মিনিট 20 সেকেন্ড। আমরা নিজেরাই এটা প্রমাণ করলাম, শুধু শুধু আমাদের আর মুখস্থ করে নেওয়া লাগবে না যে এটাই সত্য কিনা, আমরা নিজেরাই প্রমাণ করে নিলাম। তাহলে সূর্য থেকে আলো পৃথিবীতে আসতে কত টাইম লাগে? 8 মিনিট 20 সেকেন্ড। অর্থাৎ আমরা যখন সূর্যকে দেখি, আমরা তার 8 মিনিট 20 সেকেন্ড আগের অবস্থাটা দেখি। ক্লিয়ার? ওকে, তাহলে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 8 মিনিট 20 সেকেন্ড। দূরত্বটা কত বড় চিন্তা করতে পারছো? এরপর দেখো, সূর্যের সবচেয়ে নিকটবর্তী নক্ষত্র কি? আলফা সেন্টরি। এটা কিন্তু এমসিকিউ আসবে। নিকটবর্তী নক্ষত্র কি? নিকটবর্তী নক্ষত্র হইল আলফা সেন্টরি। বানানটা ভুল হইতে পারে, তোমরা একটু চেক করে নিও, বাংলায় লিখলেই হবে আলফা সেন্টরি। তাহলে সূর্য থেকে আলফা সেন্টরিতে আলো লাগে কত একটু দেখো, 4 বছরের বেশি। চিন্তা করে দেখতে পারতেছো, 4 বছরের বেশি লাগে। তাহলে আমরা একটু আলফা সেন্টরির দূরত্বটা বের করি তো চলো। আলফা সেন্টরির দূরত্বটা যদি বের করতে চাই, আচ্ছা আমরা যদি সময়টা জানি, সময়টা কত বলছে আমাদের? সময় বলছে হচ্ছে 4 বছর। আমরা 4 বছরে কত সেকেন্ড বের করি, কারণ আমরা আলোর বেগটা কি সেকেন্ডে জানি। তাহলে আমরা 4 বছরকে লিখতে পারি 4। আমরা দিনে কনভার্ট করলে 365 দিয়ে গুণ দিব। এই দিনকে যদি আমরা ঘন্টায় কনভার্ট করি তাহলে কি করব? 24 দিয়ে গুণ দিব। ঘন্টাকে যদি মিনিটে কনভার্ট করি 60 দিয়ে গুণ। মিনিটকে আবার সেকেন্ডে কনভার্ট করলে আরও 60 দিয়ে গুণ। এত সেকেন্ড। এখন আমরা দূরত্বটা বের করি, আসো। দূরত্বটা কি হবে? দূরত্ব হবে, তোমরা জানো, বেগ গুণ সময়, তার মানে সি ইন্টু টি। আলোর বেগকে আমরা সি দিয়ে লিখি, হ্যাঁ, এটা একটু তোমাদের জন্য মনে করায় দিই। আমরা সি দিয়ে হচ্ছে আলোর বেগ লিখি। তাহলে আমরা আলোর বেগ কত জানি? আলোর বেগ আমরা জানি 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। তার সাথে আমরা সময়টা গুণ দিব, 4 × 365 × 24 × 60 × 60, এত মিটার। আমরা যদি এটাকে 1000 দিয়ে ভাগ দেই আমরা পাবো কিলোমিটার। চলো আমরা আগে মিটারে বের করি। 365 × 24 × 60 × 60। ওকে, কত বিশাল একটা সংখ্যা, 3.78432 × 10⁻16 মিটার। চিন্তা করা যায় কত বড় একটা সংখ্যা, কত বড় দূরত্ব। কিলোমিটারে কনভার্ট করো তাহলে দেখবা। তাহলে আমরা বের করতে পারলাম যে আলফা সেন্টরির দূরত্বটা অ্যাপ্রক্সিমেটলি কত। এটা তো অ্যাকচুয়াল দূরত্ব না, অ্যাপ্রক্সিমেটলি আর কি, আমরা আলোর বেগ দিয়ে হিসাব করলাম। তাহলে দেখো, সূর্য থেকে আলফা সেন্টরিতে আলো পৌঁছাতে সময় লাগে এত বছর, 4 বছরেরও বেশি বলছে। আমরা তো 4 বছর ধরে ক্যালকুলেট করছি। চিন্তা করো তো, এই যে পাশাপাশি দুইটা নক্ষত্রতেই যদি আলো যাইতে এত সময় লাগে, তাহলে এক গ্যালাক্সি থেকে আরেক গ্যালাক্সিতে আলো যাইতে না জানি কত বেশি সময় লাগবে। এটা আমাদের ইমাজিনেশনেরও বাইরে। আর এই মহাবিশ্ব কি কন্টিনিউয়াসলি এক্সপ্যান্ড হচ্ছে, ঠিক আছে? তাহলে আমাদের এগুলা কিন্তু একটু খেয়ালে রাখতে হবে যে মহাবিশ্ব আর মহাকাশের মধ্যে ডিফারেন্স আছে, আর এক নক্ষত্র থেকে আরেক নক্ষত্রের মধ্যে কত বেশি ডিস্টেন্স। দেখছো আল্লাহর সৃষ্টি। এখন দেখো,
এক দূরবর্তী নক্ষত্র থেকে, তার মানে এক গ্যালাক্সির একটা নক্ষত্র থেকে অন্য গ্যালাক্সির আলো নক্ষত্রে আলো পৌঁছাইতে কয়েক মিলিয়ন বছর সময় লাগে। চিন্তা করতে পারছো? এ থেকে বোঝা যায় নক্ষত্রগুলোর মধ্যে দূরত্ব কত বেশি ও মহাবিশ্ব কত বিশাল। তার মানে আমাদের যদি কখনো কোয়েশ্চেন আসে মহাবিশ্ব কত বিশাল প্রমাণ করো, মহাবিশ্ব অনেক বিশাল এটা প্রমাণ করতে বলল, তখন আমরা কি করব? এটার অ্যান্সারটা আমি তোমাদের একটু বলে দিই। মহাবিশ্ব অনেক বিশাল এটা প্রমাণ করতে হবে। প্রথমেই তোমরা এক্সাম্পল দিবা আমাদের পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী নক্ষত্র কি? সূর্য, মানে আমাদের নিজেদেরই নক্ষত্র আর কি। সেইটার দূরত্বটা কত? 15 কোটি কিলোমিটার। আলো আসতে এত সময় লাগে। তারপর আমরা বলবো যে একটা বিশাল মহাবিশ্বে কোটি কোটি গ্যালাক্সি থাকে, মানে আমাদের মহাবিশ্বে কোটি কোটি গ্যালাক্সি আছে। এই এক একটা গ্যালাক্সির মধ্যে আবার কোটি কোটি কি আছে? নক্ষত্র আছে। তাহলে কাছাকাছি দুইটা নক্ষত্রের মধ্যে দেখো সূর্যের সবচেয়ে কাছের নক্ষত্র আলফা সেন্টরি, সেটাতেই আলো যাইতে সময় লাগতেছে এত। এটাই তোমরা লিখবা যে সূর্যের সবচেয়ে কাছের নক্ষত্র আলফা সেন্টরিতে আলো যাইতে এত সময় লাগে। আর দূরত্বটা বের করে দেখাইবা যে এত মিটার হচ্ছে দূরত্ব। তাহলে দূরত্ব যদি এত বিশাল হয় তাহলে দূরবর্তী নক্ষত্রের কি অবস্থা হবে চিন্তা করো। কাছাকাছি নক্ষত্রটি যদি এত দূরত্ব হয়, দূরবর্তী নক্ষত্রে কয়েক মিলিয়ন বছর লাগে, তাহলে দূরত্ব ওরকম কোটি কোটি দূরত্ব হবে। তারপর আমরা এর থেকে প্রমাণ করতে পারি মহাবিশ্ব অনেক বিশাল, এই কথাটা লিখে দিলেই হবে। ওকে, আশা করি তোমরা এখান থেকে বুঝতে পারছো যে মহাবিশ্ব কত বিশাল এক জিনিস। ওকে, তাহলে আমাদের গ্যালাক্সির সংজ্ঞাটা লাগবে। এটা আমরা আগেই বলছি, মহাবিশ্বের যেসব অংশে পদার্থ বেশি ঘনীভূত হয় তাকে গ্যালাক্সি বা কি বলে? নক্ষত্র জগৎ বলে। আচ্ছা, এখন আমরা পড়ব এই যে মহাবিশ্বের উৎপত্তি এটা কিভাবে হইল। মহাবিশ্বের উৎপত্তিটা কিভাবে হইল? একলা একলা কি মহাবিশ্ব হয়ে গেছে? না, অবশ্যই হয়নি। অবশ্যই এটা আল্লাহ সৃষ্টি করছেন। কিভাবে করছেন আমরা এটা একটু দেখি। মেইনলি বিগ ব্যাং থিওরিটা হচ্ছে সবচেয়ে জনপ্রিয়, যেই মাধ্যমে যেটা প্রমাণ করে যে মহাবিশ্ব সৃষ্টি হওয়া এবং হচ্ছে বিশাল যে এক্সপ্যান্ড হচ্ছে মহাবিশ্ব, এটা প্রমাণ করে হচ্ছে বিগ ব্যাং থিওরি। বিগ ব্যাং থিওরিটা কি? বিগ ব্যাং থিওরি বলে এই যে একটা মহাবিস্ফোরণ হয়েছিল, এই মহাবিস্ফোরণটা হওয়ার মাধ্যমে মহাবিশ্বটা সৃষ্টি হয়েছে। তার মানে বিগ ব্যাং থিওরিতে বলা হয় মহাবিশ্বটা আগে এক জায়গায় অনেক ঘনী অবস্থায় ছিল। মহাবিশ্বটা আগে এক জায়গায় অনেক ঘন অবস্থায় ছিল, এরপর কি হইল? একটা মহাবিস্ফোরণ হইল। তার মানে এই জিনিসটা কি? মহাবিস্ফোরণের মাধ্যমে কোটি কোটি ক্র্যাক হয়ে ভেঙে গেল, ভেঙে সব জায়গায় ছিটায় গেল। এবং কি ভাঙার কারণে দেখবা আমাদের বাসায় তুমি যদি একটা কাচের প্লেট হাত থেকে ফালাও, ওইটার ভেঙে কি টুকরাগুলো দূরে যাইতে থাকে। সেম একইভাবে এইখানে টুকরাগুলা কি দূরে যাইতে থাকবে। দূরে যাইতে যাইতে এই জন্যই প্রমাণ করে যে মহাবিশ্ব প্রসারিত হয়, সম্প্রসারিত হয়। এবং দূরে যাইতে যাইতে দেখবা কিছু কণা এক জায়গায় ঘনীভূত হয়েছে, ওইখানে নক্ষত্র হয়েছে, পাশাপাশি অনেক নক্ষত্র মিলে গ্যালাক্সি হয়েছে। এই জিনিসটাই কন্টিনিউয়াসলি রিপিট হয়েছে। মনে করো এখান থেকে এরকম ধরো এখানে 300 কোটি নক্ষত্র এক হয়ে একটা গ্যালাক্সি হইল, এখানে 500 কোটি নক্ষত্র এক হয়ে একটা গ্যালাক্সি হলো। এই জিনিসটাই হয়েছে মহাবিস্ফোরণ বা বিগ ব্যাং এর সময়। ওকে, এখন দেখো বিগ ব্যাং তত্ত্ব মতে কি হয়েছিল? মহাবিশ্ব একসময় অত্যন্ত উত্তপ্ত ছিল এবং একক বিন্দুতে অসীম ঘন অবস্থায় ছিল। অসীম ঘন মানে কি? সে এত বেশি ঘন যে একটা বিন্দুর মধ্যে তার অসীম পরিমাণ ভর ছিল। ঠিক আছে, একটা বিন্দুর মধ্যে তার অসীম পরিমাণ ভর ছিল। এটাকেই বলছে অসীম ঘন অবস্থা, যা অতি দ্রুত প্রসারিত হচ্ছিল। দ্রুত প্রসারণের ফলে মহাবিশ্ব ঠান্ডা হয়ে যায়। তার মানে কি? এই জিনিসগুলো দূরে যাচ্ছিল, দ্রুত প্রসারণের ফলে কি এই জিনিসটা ঠান্ডা হচ্ছিল এবং বর্তমানে প্রসারণশীল অবস্থায় পৌঁছায়। ওকে, এই হচ্ছে বিগ ব্যাং থিওরি। সম্প্রতি জানা গেছে বিগ ব্যাং বা মহাবিস্ফোরণ সংঘটিত হয়েছিল 13.75 বিলিয়ন বছর আগে। এটা কিন্তু তোমাদের আগেও পড়াইছি। মহাবিশ্বের উৎপত্তিকাল কত? 1375 কোটি বছর আগে। আমাদের অবশ্যই এটা মাথায় রাখা লাগবে। মহাবিশ্বের উৎপত্তিকাল 1375 কোটি বছর আগে। ওকে,
এই হচ্ছে মহাবিশ্বের উৎপত্তি সম্পর্কে ধারণা। এখান থেকে আমাদের মাথায় রাখতে হবে কি, মহাবিশ্বের উৎপত্তি হয়েছিল 1375 কোটি বছর আগে। সবচেয়ে জনপ্রিয় থিওরিটা হলো বিগ ব্যাং থিওরি, যেটা সব বিজ্ঞানীরা সত্য মেনে নিছে, বিগ ব্যাং থিওরি বা মহাবিস্ফোরণ। এই বিগ ব্যাং থিওরি কি বলে, যে এই যে 1375 কোটি বছর আগে সমস্ত ভর কি একটা বিন্দুতে কেন্দ্রীভূত ছিল, যেটা অসীম ঘনত্বের ছিল। এইটা হঠাৎ করে বিস্ফোরিত হয়, অর্থাৎ মহাবিস্ফোরণ হয়, এবং এটা সব জায়গায় ছড়ায় যেতে থাকে, দ্রুত যাইতে থাকে। দ্রুত যেতে যেতে এটা ঠান্ডা হয়। ঠান্ডা হয়ে কি বর্তমানের কন্ডিশনে আসে, অনেকগুলা কোটি কোটি নক্ষত্র পাশাপাশি মিলে গ্যালাক্সি ফর্ম করে। এরকম কোটি কোটি গ্যালাক্সি ফর্ম হয়, সব গ্যালাক্সি কি মহাবিশ্বের উপাদান। ওকে, চলো আমরা মহাবিশ্বের বয়সটা জানলাম। এখন আমরা কিছু এমসিকিউ সলভ করি। দেখো এখানে আমাদের কি বলছে, একটা বক্স দেওয়া আছে, এখানে এমন একটা জিনিস বসবে। দেখো এর উপাদানগুলো কি দেওয়া আছে, গ্রহ, সূর্য, ছায়াপথ, তারা, গ্যালাক্সি, চাঁদ। তার মানে এমন একটা জিনিস যার উপাদান কি গ্রহ, নক্ষত্র, উপগ্রহ, ছায়াপথ, গ্যালাক্সি, সব কিছু। এটা কি হইতে পারে, মহাবিশ্ব ছাড়া কিছুই হইতে পারে না, তাই এটার আনসার হবে মহাবিশ্ব। ওকে, এখন দেখো পরের কোয়েশ্চেনটারই এক্সটেন্ডেড ভার্সন, যে কোয়েশ্চেন মার্ক স্থানের অন্তর্ভুক্ত স্থানগুলোর মধ্যবর্তী ফাঁকা জায়গা সম্পর্কে। তার মানে এটা কি মহাবিশ্ব। মহাবিশ্বের অন্তরগুলোর ফাঁকা জায়গা তার মানে কি মহাকাশ। ফাঁকা জায়গা মানেই মহাকাশ। আমাদের বলছে মহাকাশ সম্পর্কে কি বলা যায়, যেখানে পৃথিবী, চাঁদ, তারারা চলাচল করে। আমরা জানি মহাকাশে কি গ্রহ, নক্ষত্র, উপগ্রহ চলাচল করে, তার মানে এটা সঠিক। যেখানে পৃথিবীর বায়ুমণ্ডলও ঘূর্ণায়মান, পৃথিবী যেখানে ঘুরে বায়ুমণ্ডলও তো সেখানেই ঘুরবে, তার মানে এটাও সঠিক। এর বিস্তৃতি অসীম, মহাকাশ কি অসীম পর্যন্ত বিস্তৃতিশীল, এটাও সঠিক। তার মানে এটার অ্যান্সার হবে ঘ, তিনোটাই কারেক্ট। ওকে, আলো প্রতি সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করে, এইটা সবারই পারার কথা, এটা খুবই ইজি একটা এমসিকিউ। বাট ভুল হইতে পারে, 3 লক্ষ মিটার দাগায় ফেলতে পারো তোমরা, দাগানো যাবে না, 3 লক্ষ কিলোমিটার। তার মানে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। কিলোমিটারে নিলে 3 × 10⁵ কিলোমিটার পার সেকেন্ড, যেটাকে আমরা লিখতে পারি 300,000 কিলোমিটার পার সেকেন্ড। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 3 লক্ষ। ওকে, যেসব অংশে পদার্থ বেশি ঘনীভূত হয়েছে তাদের কি বলে। এই কোয়েশ্চেনটা সবাই ভুল করবে কেন, সবাই গ্যালাক্সি দেখে বি সবার আগে দাগাই দিবে, বাট বি কি কারেক্ট হবে। দেখো নক্ষত্র জগতও তো আছে, তার মানে অ্যান্সার হবে ডি। বি নাম্বার কিন্তু দাগানো যাবে না, অ্যান্সার হবে বি এবং সি, তার মানে ডি নাম্বারটা হবে কারেক্ট। ক্লিয়ার, কারণ আমরা জানি যেসব অংশে পদার্থ বেশি ঘনীভূত হয়েছে তারা হচ্ছে গ্যালাক্সি বা নক্ষত্র জগৎ, তার মানে খ, গ উভয়। ওকে, এখন আমরা পড়ব প্রাকৃতিক গ্রহ উপগ্রহ কি জিনিস। অলরেডি আমরা পড়ে ফেলছি কি আমাদের আগের চ্যাপ্টারের এর আগের সকল জিনিস পড়ে ফেলছি। তার মানে আমাদের হচ্ছে মহাকাশ কি পড়া হয়েছে, মহাবিশ্ব কি পড়া হয়েছে, মহাবিশ্ব কিভাবে সৃষ্টি হয়েছে এটা পড়ছি আমরা, বিগ ব্যাং থিওরি পড়ছি। তারপর হচ্ছে মহাবিশ্ব যে কন্টিনিউয়াসলি প্রসারণ হচ্ছে এর পক্ষে আমরা প্রমাণও পড়ছি। তারপর আমরা দেখছি এক গ্রহ, এক নক্ষত্র থেকে আরেক নক্ষত্রের দূরত্ব আমরা দেখছি। এখন আমরা শেষে এসে প্রাকৃতিক গ্রহ উপগ্রহ নিয়ে হালকা পড়াশোনা করব। দেখো অলরেডি আমরা জানি যে আমরা মিল্কি ওয়ে গ্যালাক্সিতে বাস করি। আমাদের এই ছায়াপথে রয়েছে সূর্য ও এর পরিবার, যাকে সৌরজগৎ বলে। তাহলে সৌরজগৎ কি, সূর্য এর পরিবার। পরিবার মানে কি, পরিবারে আছে গ্রহ, উপগ্রহ, আরও এক্সেট্রা এক্সেট্রা ছোটোখাটো জিনিস। মেইন জিনিস হচ্ছে সূর্য হচ্ছে হেড, তার আন্ডারে আছে গ্রহ, তার আন্ডারে আছে উপগ্রহ। আমাদের সৌরজগতে সূর্যকে ঘিরে কয়টা গ্রহ থাকে, খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ, 8টা। তোমরা এটা ছোটোবেলায় পড়ছো। আমরা জানি শুরুতেই আছে বুধ, তারপর শুক্র, তারপর পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, এই 8টা আছে। এগুলোর নাম আমরা সবাই জানি। আমাদের জানতে হবে যে এই যে সূর্যের চারদিকে যারা ঘুরে তাদের কি বলে, গ্রহ বলে। অর্থাৎ গ্রহ কারা, সূর্যের চারদিকে ঘুরে, মেইনলি নক্ষত্রের চারদিকে ঘুরে তাদের গ্রহ বলে।
আমাদের সূর্যকে ঘিরে 8টা গ্রহ কি কি, এদের নামগুলা দেয়া আছে। আর উপগ্রহ কি জিনিস, যারা গ্রহকে কেন্দ্র করে ঘুরে। তার মানে ধরো এটা আমাদের পৃথিবী, চাঁদ আছে ধরো এখানে, পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘুরতেছে, চাঁদ আবার পৃথিবীকে কেন্দ্র করে ঘুরতেছে। ওকে, তাহলে গ্রহকে কেন্দ্র করে যারা ঘুরে তাদের বলে উপগ্রহ। যেমন পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে চাঁদ, তাই চাঁদ কি পৃথিবীর উপগ্রহ। আর পৃথিবী সূর্যের একটি গ্রহ, চাঁদ পৃথিবীর একটি উপগ্রহ। এই হচ্ছে আমাদের সৌরজগতের মডেল। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সৌরজগৎ। এই যে সূর্য আছে, 8টা গ্রহ আছে, উপগ্রহগুলো এখানে দেখায় নাই। ঠিক আছে, এখন দেখো প্রাকৃতিক গ্রহ উপগ্রহ। আমরা আগেই জানি আমাদের যেই সৌরজগতের গ্রহগুলা, এগুলা আলো আর তাপের জন্য কার উপরে নির্ভরশীল, সূর্যের উপরে নির্ভরশীল। কারণ নক্ষত্রের নিজস্ব তাপ আলো আছে, গ্রহ উপগ্রহে কিন্তু নিজস্ব তাপ আলো নাই। এটাই আমরা এখানে দেখব। গ্রহ ও উপগ্রহের কোনো আলো ও উত্তাপ নেই, কার আছে, সূর্যের আছে। তাহলে এদের উপর সূর্যের আলো পড়ে এবং তা প্রতিফলিত হয়। জিনিসটা কি হয়, ধরো এখানে সূর্য আছে, সূর্য থেকে আলো এসে চাঁদের উপর পড়ে এবং প্রতিফলিত হয়, যেটা আমরা দেখতে পাই। দেখার ফলে আমাদের মনে হয় যেন চাঁদটা আমরা দেখতেছি, বা চাঁদের নিজস্ব আলো আছে। বাট চাঁদের কোনো আলো নাই, আলো আছে কার, শুধু সূর্যের আলো আছে। আমরা চাঁদকে আলোকিত দেখি কেন, সূর্য থেকে আলো চাঁদে পড়ে প্রতিফলিত হয়, আমরা সেটা দেখি। কোয়েশ্চেন আসতে পারে যে আমরা চাঁদকে আলোকিত দেখি কেন। আমরা চাঁদকে আলোকিত দেখি কেন, সূর্য থেকে আলো চাঁদে পড়ে প্রতিফলিত হয়, আমরা সেটা দেখি, তাই আমাদের মনে হয় যেন চাঁদ থেকে আলো আসতেছে। ওকে, এখন আমাদের কোন গ্রহের কয়টা উপগ্রহ এটা জানতে হবে। পৃথিবীর তো আমরা জানি একটা, মঙ্গলের 2টা, বৃহস্পতির 67টা, শনির 62টা, ইউরেনাসের 27টা, নেপচুনের 14টা। একটু মুখস্থ রাখা লাগবে এগুলো, এছাড়া কোনো উপায় নেই। 1 2 3 4 5 6টা। আর বুধ শুক্রের কোনো উপগ্রহ নেই। ঠিক আছে, পৃথিবীর 1, মঙ্গলের 2, বৃহস্পতির 67, শনির হচ্ছে 62, ইউরেনাসের 27, নেপচুনের 14। বাড়তে বাড়তে কমতেছে। বুধ শুক্রের কোনো উপগ্রহে নাই, তার মানে সবচেয়ে বেশি বৃহস্পতির, দ্বিতীয় শনির, তৃতীয় ইউরেনাস, চতুর্থ নেপচুন। আচ্ছা, প্রাকৃতিক উপগ্রহগুলা কেন গ্রহের চারদিকে ঘুরে, কারণ সেম একই মহাকর্ষ বল। কারণ কি জিনিস, এই যে এইদিকে যে মহাকর্ষ বল আছে না, এটাকে টানতেছে, টানার কারণে এটা ঘুরে। তার মানে মাধ্যাকর্ষণ বলের প্রভাবে উপগ্রহ গ্রহের চারদিকে ঘুরে। এই যে গ্রহ উপগ্রহের সংজ্ঞা আছে, এগুলা তোমরা একটু দেখবা। চলো আমরা এখন সামনে যাই। ছোট একটা বাড়ির কাজ আছে আমাদের, খুবই ইজি। দেখো কি বলছে, একটা ফ্লো চার্টের মতো দেয়া আছে, গ্যালাক্সি, গ্যালাক্সির ভিতরে নক্ষত্র, নক্ষত্রের আন্ডারে গ্রহ, গ্রহের আন্ডারে উপগ্রহ। আমাদের বলছে উদ্দীপকের ধারাবাহিকতাটি সঠিক কিনা। কি হবে, অবশ্যই সঠিক বা যথার্থ। কারণ কি, আমরা জানি গ্যালাক্সির আন্ডারেই নক্ষত্র থাকে, আবার নক্ষত্রের আন্ডারে থাকে গ্রহ, গ্রহের আন্ডারে উপগ্রহ। যদি এমন থাকতো যে আমাদের সিকোয়েন্সটা যদি এমন হইতো, নক্ষত্র, তারপর গ্যালাক্সি, তারপর ধরো উপগ্রহ, তারপর গ্রহ, এটা কি সঠিক হইতো? কখনোই সঠিক না। কারণ নক্ষত্রের আন্ডারে গ্যালাক্সি না, উপগ্রহের আন্ডারে গ্রহ না। তার মানে গ্রহ আসবে এখানে, উপগ্রহ যাবে। আচ্ছা, এটা সবুজ কালি দিয়ে দেখাই। সঠিক হইতো কখন, উপগ্রহ আসতো এখানে, গ্রহ আসতো এখানে, নক্ষত্র যাইতো এখানে, গ্যালাক্সি আসতো এখানে। অর্থাৎ ওই সিকোয়েন্সটা হচ্ছে এটা, গ্যালাক্সি, তারপর নক্ষত্র, তারপর গ্রহ, তারপর উপগ্রহ। ঠিক আছে, তাহলে আমাদের এই সিকোয়েন্সটা সঠিক হইতো, আমাদের অ্যান্সারটা কারেক্ট হইতো। কোয়েশ্চেনে যেটা দেয়া আছে সেটা সঠিক দেয়া আছে, আমাদের এটাই লেখা লাগবে।
যে গ্যালাক্সির আন্ডারে নক্ষত্র থাকে, নক্ষত্রের আন্ডারে গ্রহ থাকে, এখানে আমাদের সূর্যের এক্সাম্পল দেয়া লাগবে, গ্রহের আন্ডারে উপগ্রহ থাকে, চাঁদের এক্সাম্পল দেয়া লাগবে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তো আমাদের এই লেকচারটা এই পর্যন্তই ছিল। যারা যারা ক্লাসটা করছো সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো। আসসালামু আলাইকুম সবাইকে।